অনেকদিন আগের কথা। শিমুলপুর গ্রাম নামে ছোট্ট এক গ্রামে বাস করত রতন নামের এক দরিদ্র কৃষক। তার সংসারে ছিল স্ত্রী সুধা আর একমাত্র মেয়ে টুনি। অভাবের মধ্যেও ভালোবাসায় বাঁধা এক ছোট্ট পরিবার। ঘরের চাল প্রায় শেষ গো। এই মুঠো দিনেক দিয়ে আজকের রাতটা কোনো মতে চলবে, কিন্তু কাল সকালে উনুনে বসাবো কি তাই ভাবছি। চিন্তা করো না সুধা, কাল হাটবার ক্ষেতের লাউ কটা তুলে বেঁচে আসবো, যা পাই তা দিয়েই চাল ডাল কিনে আনবো। মা, পেটটা কেমন মোচড় দিচ্ছে গো, খিদে পেয়েছে খুব। জানি রে মা, দাঁড়া, এই যা আছে তা দিয়েই এক্ষুনি এক মুঠো ভাত বসিয়ে দিচ্ছি, একটু সবুর কর। মেয়েটার মুখেও দুবেলা ভালো করে ভাত তুলে দিতে পারি না, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে জীবনে। পরদিন ভোর হতে রতন চলল তার ছোট্ট লাউ বাগানের দিকে। মোটে ৬-৭টা লাউ ধরেছে এবারও। এই দিয়ে হাটে গিয়ে কি হবে বুঝি না। মাটিটা তো মন্দ নয়, সার জলও নিয়ম করেই দিয়েছি, তবু কেন এত কম ফলন হয় কে জানে। রতন তার সেই কটা লাউ নিয়ে হাটে গেল বিক্রি করতে। কি রতন, আজ ওই 5টা শুকনো লাউ নিয়ে বসেছ? তোমার কপালে বুঝি লাউ ফলানোটাও লেখা নেই? এভাবে বলবেন না শাহমশাই, এই লাউ বিক্রি করেই তো সংসারটা টেনে টুনে চালাই আমি। এই সামান্য কটা লাউ নিয়ে সারাদিন বসে থাকলে সংসার চলে কি করে, তাই তো ভাবি মাঝে মধ্যে। এর চেয়ে অন্য কাজ খুঁজে নিলেই পারো। সৃষ্টিকর্তা নিশ্চয়ই একদিন আমার দিকেও ফিরে তাকাবেন, এই দুর্দিন চিরকাল থাকবে না। সন্ধ্যা নামতে ক্লান্ত পায়ে রতন ফিরে এলো নিজের উঠোনে, হাতে সামান্য কটা চাল আর সামান্য ডাল নিয়ে। বাবা, এসেছো? বাবা, আজ কি লাউগুলো বিক্রি হলো? হয়েছে মা, কিন্তু খুব সস্তায় বিক্রি করতে হলে এবার। বাবা, আমাদের কি কোনোদিন অনেক লাউ হবে? তাহলে তো আর কষ্ট থাকবে না, তাই না? হবে মা, ঠিক একদিন হবে, তুই দেখিস। মুখ দেখেই বুঝছি আজও ভালো কিছু হয়নি হাটে। মদন সাহা আবার কিছু বলেছে বুঝি? সে কথা থাক সুধা, শুধু জানি এই মাটি, এই লাউ ক্ষেত ছাড়া আর কিছুই নেই আমাদের হাতে। ফলনটা যদি একটু ভালো হতো তাহলে হয়তো। সেদিন সকালে রতন আবার রওনা দিলেন মাঠের দিকে। দাদু, দাদু, আপনার কি হয়েছে? চোখ খুলুন। জল বাবা, একটু জল হলে বাঁচি। এখানেই হেলান দিয়ে বসুন দাদু, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই নিন দাদু, ধীরে ধীরে খান, তাড়াহুড়ো করবেন না। বাবা, শরীরে আর হাঁটার জোর নেই আমার, যদি দয়া করে একটু আশ্রয় দাও। তোমার ঘরের এক কোণে যদি সামান্য ঠাঁই হয়। চলুন দাদু, আপনাকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, ধীরে ধীরে হাঁটুন। রতন সেই অসুস্থ বৃদ্ধকে নিজের বাড়িতে নিয়ে এলেন। ইনি কে গো? কোথা থেকে নিয়ে এলে ওনাকে? রাস্তার ধারে বটতলায় পড়েছিলেন সুধা, অসুস্থ অবস্থায় পেয়েছি, একা ফেলে আসতে পারলাম না। আমাদেরই তো নিজেদের দুবেলা খাবার জোটে না ঠিক মতো, তার উপর আরেকজনের ভার। জানি সুধা, তবু ফেলে আসা যায় বলো তুমি? যা আছে তাই ভাগ করে খাওয়াবো, বাকিটা সৃষ্টিকর্তা দেখবেন। বাবা, দাদুটা আমাদের বাড়িতে থাকবে? কদিন থাকবে মা, সুস্থ হওয়া পর্যন্ত আমরা ওনার সেবা করব। তুইও তো পারবি সাহায্য করতে, তাই না? দিন কয়েক পেরিয়ে যায়। রতনের পরিবার নিজেদের অভাবের মধ্যেও বৃদ্ধর সেবা করে যেতে থাকে। দাদু, আজ শরীর কেমন লাগছে? তোর মতো মিষ্টি মেয়ে খুব কমই দেখেছি রে দিদিভাই। তোদের এই আদর আমি কোনোদিন ভুলব না রে। দাদু, একটু গরম তাতলা খিচুড়ি খেয়ে নিন, শরীরে জোর আসবে ধীরে ধীরে। মা, তোমাদের নিজেদেরই তো কষ্টের সংসার, চালটাও ফুরিয়ে আসে দেখেছি, তবু আমার জন্য এত করছো কেন? মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানোই তো ধর্ম দাদু, এতে হিসেব কিসের বলুন তো? খেয়ে নিন। কয়েকদিনের যত্নে বৃদ্ধ প্রায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। রতন, এখন আমার যাওয়ার সময় হয়েছে বাবা। তোমাদের এই কদিনের সেবা, এই ভালোবাসা, এসব আমি কোনোদিন ভুলব না। এখনই দাদু, আরেকটু দিন থেকে গেলেই তো পারতেন। শরীরটা কি পুরোপুরি সেরেছে? শরীর সেরে গেছে বাবা, তোমাদের ভালোবাসাতেই সেরেছে। এবার আমার পথে বেরোতে হবে, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা জিনিস দিয়ে যেতে চাই। এই নাও রতন,
এটা একটা লাউয়ের বীজ, কিন্তু সাধারণ বীজ নয় বাবা। যত্ন করে তুলে রেখো, এখনই পুতো না। দাদু, এই বীজ দিয়ে কি করব? আমার তো নিজেরই লাউয়ের বীজ আছে খেতে, প্রতি বছরই তো পুঁতি। বললাম তো, এই বীজ সাধারণ নয় বাবা। যেদিন তোমার জীবনে এমন বিপদ আসবে যে আর কোনো পথ খুঁজে পাবে না, মাথার উপর ছাদটুকুও থাকবে না, সেদিন এই বীজ তোমার উঠোনে পুঁতে দিও। তখন কি হবে দাদু? তোমাদের হৃদয় যেমন সৎ আজ, তেমনই থেকো। লোভ করো না, হিংসা করো না, তাহলেই এই বীজের আসল শক্তি জাগবে। বৃদ্ধ বিদায় নেওয়ার কিছুদিন পর হঠাৎ একদিন সন্ধ্যায় গ্রামের আকাশ বাতাসে অদ্ভুত একটা রূপ ফুটে ওঠে। দেখো তো, আকাশটা কেমন অন্যরকম লালচে হয়ে আছে। ভালো ঠেকছে না আমার এসব দেখে। মা, আমার কেমন ভয় ভয় করছে গো। ভয় পাস না মা, আমরা তো আছি তোর সাথে। সেই রাতেই আচমকা প্রচণ্ড এক ঘূর্ণিঝড় নেমে আসে শিমুলপুর গ্রামের উপর, যেন কোনো অদৃশ্য শক্তি এক নিমেষে পুরো গ্রামকে গ্রাস করে নিতে এসেছে। এ কি গো, এমন ঝড় তো কখনো দেখিনি। ভয় পেও না, এখানে বসো, মাথা নিচু করে থাকো। সকাল হয়েছে, রাতভর তাণ্ডব চালানো ঝড় ততক্ষণে থেমে গেছে। ঘর থেকে বেরিয়ে রতন, সুধা আর টুনি দেখলেন তাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে। এই ছোট্ট ঘরটাই তো ছিল আমাদের একমাত্র সম্বল, সেটাও রইল না আর। শুধু আমাদেরই নয় গো, দেখো পুরো গ্রামটাই তো ভেঙে গুড়িয়ে গেছে, কোনো ঘরই আস্ত নেই কারোর। এমন ঘূর্ণিঝড় জীবনেও দেখিনি সুধা। এ যেন কোনো অলৌকিক বিপদ আমাদের গ্রাস করে গেল। এখন আমরা কোথায় থাকবো গো? মাথার ছাদটুকুও নেই আর। ধ্বংসস্তূপ হাতড়ে রতন খুঁজে পেলেন কাপড়ে বাঁধা সেই ছোট্ট বীজটা। এই তো নিরঞ্জন বাবার সেই বীজ। উনি বলেছিলেন যেদিন আর কোনো পথ খুঁজে পাবো না, সেদিনই যেন এটা পুঁতি। সেই বীজ এখন কি সময় হয়েছে সেটা পোতার বলো তো? এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে সুধা? ঘরও নেই, খাবারও নেই, এখনই সময়, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ মা, চল দেখি কি হয় এবার। বীজ পোতার সঙ্গে সঙ্গে মাটি থেকে একটা মৃদু সোনালি আলো ঠিকরে বেরিয়ে এলো। এ কি, মাটি থেকে আলো বেরোচ্ছে কেন গো? এ তো ঘর তৈরি হয়ে যাচ্ছে, লাউয়ের লতা দিয়ে বোনা আস্ত একটা ঘর। বাবা দেখো কি সুন্দর, এই যেন সবুজ লাউয়ের প্রাসাদ। এ তো অলৌকিক ব্যাপার। নিরঞ্জন বাবা সত্যি কথা রেখেছেন, বিশ্বাস হচ্ছে না আমার। ধন্যবাদ দাদু। পরদিন সকালে ঘুম ভেঙে রতন অবাক হয়ে দেখলেন ঘরের দেওয়াল জুড়ে থোকা থোকা তাজা লাউ ধরে আছে। এ কি কাণ্ড, এক রাতেই এত লাউ! এ তো একদম অসম্ভব ব্যাপার। বাবা দেখো কত লাউ, আমার এখন একদম ভালো লাগছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপা, ঘরও পেলাম, বিপদও কেটে গেল। রতন ভাই, এবার তোমার লাউ তো একদম অন্যরকম। এত বড়, এত মিষ্টি, কোথায় পেলে এমন বীজ? সৃষ্টিকর্তার কৃপা দাদা, আর কিছু না। এক সাধু মানুষের আশীর্বাদ বলতে পারেন। কয়েক সপ্তাহ পর মদন সাহা লক্ষ্য করলেন রতনের সংসারে হঠাৎ সচ্ছলতা এসেছে। দেখেছ কমলা, রতনের বাড়িতে কি সুন্দর এক অদ্ভুত এক লাউয়ের ঘর উঠেছে। হাটে গিয়ে দেখো কি দাম পাচ্ছে ওর লাউয়ের, আর আমরা এদিকে ঋণে ডুবে আছি। ওই গরিব চাষার এত ভাগ্য কোত্থেকে হলো কে জানে। নিশ্চয়ই কোনো কারসাজি আছে এর পেছনে। লোকমুখে শুনেছি ওই ঘরটা নাকি কোনো এক জাদুর বীজ থেকে হয়েছে, কোনো এক সাধু নাকি দিয়ে গিয়েছিল। সেই বীজের রহস্যটা যদি জানতে পারতাম। তাহলে সেটাই করো না, রাতের বেলা গিয়ে দেখে এসো না কি আছে ওই ঘরে, কেউ টেরও পাবে না। ঠিক বলেছ, এই ধ্বংসের পর আমারও তো নতুন করে দাঁড়াতে ওই রকম একটা জাদুর ঘর দরকার। আজ রাতেই যাব। গভীর রাতে সবাই যখন ঘুমে, মদন সাহার কমলা নিঃশব্দ পায়ে রতনের লাউয়ের ঘরের কাছে এসে দাঁড়ালেন। তাড়াতাড়ি করো, কেউ যেন জেগে না ওঠে। থামো মদন সাহা, যা ভালোবাসা আর সততা দিয়ে গড়া, তার লোভ দিয়ে ছোঁয়া যায় না কখনো।
আপনি আপনি কে? আপনি এখানে কিভাবে? আমি সেই বৃদ্ধ যাকে তুমি হয়তো একদিন রাস্তায় দেখেও এড়িয়ে গিয়েছিলে, আর রতন যাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল, নিজের সামান্য খাবার ভাগ করে খাইয়েছিল বিনা প্রশ্নে। আমরা জানতাম না বাবা, দয়া করে ক্ষমা করুন আমাদের। বাবা, আমাকে ক্ষমা করুন। আমি সারা জীবন গরিবদের অপমান করেছি, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি নিজের ভুল। আমরা রতনের কষ্ট নিয়ে হাসাহাসি করেছি, আজ বুঝছি কতটা অন্যায় করেছি ওদের সাথে। রতন, এদের ভাগ্য এখন তোমার হাতে। তুমি যা বলবে তাই হবে এদের সাথে। দাদু, আমি ওদের ক্ষমা করে দিলাম। প্রতিশোধ নিয়ে তো আর ঘর ভরবে না, বরং হৃদয়টাই কালো হয়ে যাবে আমার। হেই তো, এটাই আসল শিক্ষা। ক্ষমা আর ভালোবাসাই মানুষকে বড় করে তোলে, সম্পদ নয়। নিরঞ্জন বাবা তখন সবার দিকে শেষবারের মতো চেয়ে বললেন, আমার কাজ শেষ, এবার আমি চলি। মনে রেখো, সততা আর ভালোবাসার ঘর কখনো ভাঙে না।